আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর প্রথম কোনো মন্ত্রী পর্যায়ের নেতার সাক্ষাৎকার শুনেছি। তিনি পলিটিক্যাল টিভিতে সাক্ষাৎকারটি দিয়েছেন। আমি তার সাক্ষাৎকারের সামান্য অংশ এখানে তুলে ধরতেছি। তার সাক্ষাৎকারের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের সুন্দর চিত্র ফুটে উঠেছে। আওয়ামী লীগ ফিরে আসবে কি না তাও এখানে বলেছেন। তার সাক্ষাৎকারটি শুনুন। আমাদের সাথে একান্ত সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হয়েছেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আমাকে আপনার পলিটিক্যাল টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, সম্ভবত এটি প্রথম আপনার উপস্থিতি ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর আপনি এই প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসলেন এবং সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হলেন। এই অনুভূতি কেমন লাগছে? না, এটা আসলে দেখেন আমরা তো প্রতিনিয়তই অ্যা সাধারণ মানুষের সম্পৃক্ত আছি। আমরা যারা রাজনীতি করি। অ্যা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এখন এই যে সরাসরি প্রশ্ন এটাই ১ম হচ্ছে। তো এটা জনগণের সঙ্গে কথা বলতে তো আমাদের সবসময় ভালো লাগে। কারণ জনগণকে নিয়েই তো আমাদের কাজ। জনগণের প্রত্যাশা পূরণ করা, জনগণের চাহিদা, আ জনগণের যে ব্যা যে সামগ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের মানে দায়িত্ব এবং কাজের মধ্যে পড়ে। কাজেই এরকম সরাসরি অ্যা কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেল এটা ভালো লাগতেছে। তো ৫ই অগাস্ট সরকার পরিবর্তনের পর আপনি আসলে কতটা নিরাপদ? এই মুহূর্তে আপনি কতটা নিরাপদ? আপনাদের নেতাকর্মীদের পরিস্থিতি কি? তাদের সাথে যোগাযোগ হচ্ছে কিনা? আপনি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সেই নির্বাচনী এলাকার মানুষ বা আপনার জনগণ কেমন আছে? তাদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে কিনা? সামগ্রিকভাবে একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশের কোনো মানুষই আপনার নিরাপদ নাই। কেউই না। যারা দেশ চালাচ্ছে এবং যারা ১৬ কোটি মানুষ কেউই নিরাপদ নাই। কাউকে নিরাপদে রাখা হয়নি। অ্যা এবং কেউ কিন্তু শান্তিতে নাই। সব পুরো বাংলাদেশ একটা অশান্তির মধ্যে আছে। কারণ আপনি বাজারে গেলে দ্রব্যমূল্য যে পরিমাণ আ নাগালের বাইরে চলে গেছে, সেখানে শান্তি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা নাই। আ ব্যবসায়িক আ ব্যবসা-বাণিজ্য টোটাল স্থবির বলা চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। প্রতিনিয়ত সেখানে হত্যাকাণ্ড হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে হত্যা, লাশ, গুম এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। ছিনতাই, রাহাজানি এগুলো তো একদম লেগেই আছে এবং দেশে একটা মানে এই মুহূর্তে যদি অ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিবাদী দেশ বলা হয় সেটা বাংলাদেশকে বলা যাবে। বাংলাদেশ সবচেয়ে বড় ফ্যাসিবাদের খপ্পরের মধ্যে পড়ে গেছে ৫ই আগস্টের পর। বিশেষ করে আমার এলাকা যদি শুধু আমার এলাকা না, সমগ্র বাংলাদেশের একই অবস্থা। আওয়ামী লীগের এ নেতাকর্মীদের প্রায় ২৫,০০০ এর উপরে মামলা হয়েছে। যেখানে প্রায় ১ কোটির উপরে আসামি করা যে এমনও মামলা করা হয়েছে এমন না। অধিকাংশ মামলাই হচ্ছে প্রায় ২০০ জন ৩০০ জন করে আসামি করা হয়েছে এবং মামলা ব্যবসা একটা তৈরি হয়েছে। হ্যাঁ? যে মামলা দিয়ে অর্থ আ চাঁদাবাজি করা হচ্ছে। আবার যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে টর্চারের ভয় দেখিয়ে তাদের কাছে টাকা নেওয়া হচ্ছে। আবার জামিনের পরে যখন তারা কারাগার থেকে মুক্ত হবে জেল গেটে বসে থেকে সেখানে চাঁদাবাজি হচ্ছে। এবং যারা জামিন পাচ্ছে আইনের মাধ্যমে তাদেরকেও সেখানেও জেল গেটে চাঁদাবাজি করা হচ্ছে। যে এটা একটা ভয়ংকর একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং কোর্টে গেলে কোর্টে গেলে যারা মামলার এই যে এজাহারভুক্ত যারা তাদেরকেও টর্চার করা হচ্ছে এবং তাদের পক্ষে যারা আইনি লড়াইয়ে যাচ্ছেন তাদেরকেও টর্চার করা হচ্ছে না শুধু, তারা হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে। তো এইরকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশের মানুষ এখন প্রতিনিয়ত আমরা যেটা বলি যে একটা সময়ে বাংলাদেশের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিজ, নিজ সৃষ্টিকর্তার কাছে একটা সবসময়
একটা প্রার্থনা জানাতো যে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষকে রক্ষা করার জন্য। সেই ভূখণ্ডের মানুষকে রক্ষা করেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এই মুহূর্তে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি মানুষ বলছেন যে দেশরত্ন শেখ হাসিনার সময় আমরা যে শান্তিতে ছিলাম, সেই শান্তি আমাদের ৫ই আগস্টে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে।